ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকের কৃষি দর্শন অনুষ্ঠানে আলোচনার বিষয় আলু চাষ। বিষয়টি নিয়ে কথা বলবেন বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সুকান্ত মুখার্জি। নমস্কার দাদা, আজকে আমাদের আলোচনার বিষয় আলু চাষ, কিন্তু এই চাষের পদ্ধতি ইত্যাদিতে যাওয়ার আগে আমার যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে যে আলু চাষের ইতিহাসটা, মানে কোন দেশে প্রথম আলু চাষ শুরু হলো এবং সেখান থেকে কিভাবে ভারতবর্ষে এলো, এই ব্যাপারে আমাদের যদি কিছু বলেন। দেখুন, যে আমরা যদি আমাদের যে মুখ্য খাদ্যশস্যর কথাগুলো ভাবি আর কি, তো এক একটা দেশের এক এক রকম খাদ্যশস্যের হ্যাবিট। তো আমরা দেখেছি যে আমাদের যে দক্ষিণ আমেরিকার যে এলাকা, বিশেষ করে বলিভিয়া, পেরু, ওদের যে পর্বত যে এলাকাটা রয়েছে সেখান থেকে মোটামুটি আলু চাষের উৎপত্তি হয়, আমরা ইতিহাস থেকে জেনেছি। এরপরে কি হয়, সেইটা আস্তে আস্তে যখন আমেরিকা আবিষ্কার হয় আর কি, তারপরে আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে পড়ে। সেটা সালটা 1545 থেকে আপনার 1560 মানে 7 সালে আর কি। তারপর আস্তে আস্তে আমাদের গোটা ইউরোপে হয়ে যাওয়ার পরে তারপর আমাদের ভারতবর্ষে 1615 সাল থেকে আমাদের কিন্তু আলু চাষ শুরু হয়, এবং একটা মুখ্য মানে খাদ্যশস্য হিসেবে আর কি ধান বা গমের পরই কিন্তু আলুর স্থান। হ্যাঁ, আমাদের দেশে একদমই তাই। কিন্তু দেখুন, আমাদের যেমন আমেরিকাতে, ইউরোপে, সমস্ত জায়গাগুলোতে তো আলু চাষ হচ্ছিল এবং সেখান থেকে ভারতেও এসছে। তো অনুকূল ভৌগোলিক পরিবেশ কোনটা, মানে কিরকম হলে আলু চাষ করা সম্ভব? দেখুন, আলুকে জেনারেলি সবাই বলতো পাহাড়ি এলাকার ফসল, কিন্তু আস্তে আস্তে কি হয় যে যেখানে কিন্তু এমন একটা রেঞ্জে রয়েছে, হ্যাঁ, কোথায় সেটা তো সেইটা মানে তার জন্য আমরা দেখেছি যে আলু মানে বসানোর সময় আমাদের জার্মিনেশনের সময় আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। আলুটা যখন বড় হবে তখন আপনার 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দরকার। যখন আমাদের আলু ধরবে মানে টিউবারাইজেশনের যে প্রসেসটা, সেই টিউবারাইজেশন প্রসেসটাকে ফর্ম করতে গেলে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে এইরকম ধরনের একটা টেম্পারেচার কিন্তু দরকার। এবং সেখানে একটা ব্রাইট সানশাইন একটা হবে এবং আপনার হিউমিডিটিটাও অনেক কম হবে। তাহলে কিন্তু এরকম ধরনের একটা পজিশন যদি আমরা পাই তাহলে কিন্তু আলু চাষটা সবচেয়ে ভালো সম্ভব। আর এর জাত নির্বাচন কিভাবে করা সম্ভব, মানে কোনগুলো ভালো জাত? জেনারেলি সোলানেসি ফ্যামিলির মানে পরিবারের মধ্যে আলুটাকে আমরা পড়ে, ওই সোলানেসি ফ্যামিলির কতগুলো আপনার সোলানাম জেনাসের কতগুলো পিসিস আছে, যেমন সোলানাম অ্যান্ডিজেনাম, সোলানাম টিউবারেসাম, সোলানাম ডেসিমিসাম, এই যে আপনার ডেসিমাম, এই যে পিসিসগুলো আছে আর কি, এর মধ্যে থেকে কেবলমাত্র সোলানাম টিউবারেসামই চাষটাই আমরা করি। বাকি যে পিসিসগুলো আছে সেখানে কিন্তু অনেক ওই যে রোগ বা পোকা এই সমস্ত প্রতিষেধক কিছু জিন আছে, সেগুলোকেও কিন্তু আমরা জার্মপ্লাজম কনজারভেশনটা করে থাকি। আর এই সোলানাম টিউবারেসাম যে আমাদের যে জেনাস এবং পিসিস আছে তার আন্ডারে যে সমস্ত জাতগুলো উদ্ভাবন হয়েছে আর কি, মেনলি আমাদের ভারতবর্ষের সিমলা যে কুপড়ি আছে সেই কুপড়ি থেকে আমাদের ম্যাক্সিমাম সব জাত ইভলভড হয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, বিশেষ করে প্লেন এলাকায় যেখানে আমাদের চাষটা হয়, মূলত আপনার কুপড়ি চন্দ্রমুখী, কুপড়ি জ্যোতি, কুপড়ি অশোকা, এই সমস্ত জাতগুলো আমাদের সবচেয়ে বেশি হয়। তো কুপড়ি অশোকা আমরা দেখেছি যে সিড টু সিড যেখানে আপনার 80 ডেজ লাগে, 60 দিন থেকে 65 দিনের মাথাও আমরা আলু তুলতে পারি। তো সেখানে যারা দুবার আলু চাষ করেন তারা কিন্তু কুপড়ি অশোকা বা S1 বলে যে ভ্যারাইটিটা বলছে ওনারা লোকাল নাম দিয়েছেন, সেটাকেও কিন্তু চাষ করা যায় আর কি, যাতে করে আমরা আলুটা তাড়াতাড়ি হয়ে যায়, দুবার চাষ করতে পারি। এছাড়া আমরা যে জলদি জাতগুলো আছে তার মধ্যে আপনার কুপড়ি চন্দ্রমুখী, হ্যাঁ আছে, 90 দিনে আমার হয়ে যাবে আলুটা। তারপরে আপনার কুপড়ি অলঙ্কার, কুপড়ি চমৎকার, এই সমস্ত কুপড়ি দেওয়া, এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু খুব অল্প দিনে আমাদের হয়ে যাবে। আর যেগুলো মিডিয়াম লং ডিউরেশন ভ্যারাইটি আছে, যেমন কুপড়ি জ্যোতি, হ্যাঁ, কুপড়ি জীবন, কুপড়ি নবীন, হ্যাঁ, নীলমণি, কুপড়ি নীলমণি, কুপড়ি কুমার, এই সমস্ত যে ভ্যারাইটিগুলো আছে, যেমন কুপড়ি কুপড়ি নীলমণি বা কুপড়ি নবীন, এগুলো একটু ডিউরেশনটা বেশি, 150 থেকে 60 ডেজ, কিন্তু জ্যোতিটা জেনারেলি 110 থেকে 20 দিনের মধ্যে হয়ে যায়। এবং সবচেয়ে বেশি চাষ হয় কুপড়ি জ্যোতি, যেহেতু আমার এর ইল পোটেন্সিয়ালিটিটা অনেক ভালো। আচ্ছা। আর কুপড়ি চন্দ্রমুখীটাও চাষ করা যায়, যেহেতু কোয়ালিটির দিক থেকে খুব ভালো, এবং চন্দ্রমুখীকে চাষ করে আবার অনেকে জ্যোতিতে শিফট করে যায়, তার কারণ হচ্ছে সেখানে দুবার ফলন হয়। সেখানে যদি আমরা 60 দিনের মধ্যে যদি চন্দ্রমুখী তুলি, আমার 120 কুইন্টাল পার হেক্টরে ফলন হলেও
আমি আরেকবার কিন্তু জ্যোতি চাষ করা যেতে পারে চাষ। আচ্ছা, আমরা তাহলে ভৌগোলিক পরিবেশটা কীরকম হওয়া উচিত জানলাম এবং আবহাওয়া সংক্রান্ত তথ্য আপনি আমাদের দিলেন, জাত নির্বাচনও করলাম। এরপরে আমরা আসছি স্বাভাবিকভাবেই বপন পদ্ধতিটা, সেই বিষয়ে একটু বলুন আমাদের। দেখুন, আমরা জেনারেলি প্রথমে বপন কথাটা দেখতে গেলে আমাদের টাইম অফ সোয়িং, মানে কোন সময়ে বপন করবো, এটা হচ্ছে একটা মূল বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে আলুগুলো নেব সেটা যদি আমরা গোটা টিউবার মানে গোটা আলু বপন করি বা কাঠ টিউবার হিসেবে বপন করি, কীভাবে করবো সেটা আমাকে দেখতে হবে। ট্রিটমেন্টটা কীভাবে করবো সেটা দেখতে হবে। তো প্রথমে আমি সময়ের কথাটা আসবো। সময়ে আমরা দেখেছি সবচেয়ে ভালো, আমাদের যেটা প্লেনে যেটা হয় আর কি, অক্টোবর থেকে নভেম্বর মাসটাই আমরা বলি আলু চাষের পক্ষে সবচেয়ে ভালো। কিন্তু যারা একটু জলদি জাত করেন তাদের, বিশেষ করে কুপি, অশোকা বা এই জাতীয়গুলো, তারা যদি সেপ্টেম্বরের লাস্ট উইকেও যদি বুনতে পারে, বিশেষ করে একটু উঁচু জায়গা যদি হয় যেখানে জল নিষ্কাশনের একটা ব্যবস্থা আছে, তাহলে খুব ভালো হয়। আর আমাদের যে সাইজটা হবে, আমরা সবসময় বলবো যদি গোটা টিউবার আমরা জেনারেলি 50 গ্রামের বেশি ওজন হবে না, 2.5 থেকে 5 সেন্টিমিটারের বেশি ডায়ামিটার হবে না। কাঠ টিউবারের ক্ষেত্রে একটু ছাড় আছে, সেখানে 2.5 থেকে 3 সেন্টিমিটার আমার ডায়ামিটার হবে, 20 গ্রামের একটু বেশি হবে ওজনটা। হ্যাঁ, এবং বীজ শোধনটা একটা মেন ব্যাপার আছে। অনেক সময় কি হয়, যারা প্রথম কাঠের বীজ, বিশেষ করে পাহাড়ি এলাকা থেকে বীজ নিয়ে আসেন, তাদের জার্মিনেশন একটা প্রবলেম হয়। সবাই বলে বীজটা খারাপ, কিন্তু তা নয়, বীজটা ডরমেন্ট থাকে বলে তখন তার একটা আলাদা ট্রিটমেন্ট করতে হয়। সেখানে ইথিলিন ক্লোরোহাইড্রিন বলে একটা সলিউশন আছে, সেখানে আমাকে ওটা ট্রিটমেন্ট করতে হবে ইথিলিন ক্লোরোহাইড্রিন সলিউশন দিয়ে। অথবা অনেক সময় কাটা আলু যদি হয়, 1% থায়োইউরিয়াতে আপনাকে ডুবিয়ে রাখতে হবে, প্রায় 1 ঘন্টার উপর দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। আমার যাতে বাডটা ভালো করে বেরোয় তার জন্য অনেক সময় আমরা জিব্রেলিক অ্যাসিড 1 ppm দিয়েও ট্রিটমেন্ট করি। তো এই ট্রিটমেন্টগুলো করতে হবে। এছাড়াও এগুলো তো ডরমেন্সি ব্রেকিংয়ের জন্য, এছাড়াও বসানোর আগে আমাদেরকে একটা মানে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতেই হবে। বিশেষ করে আমরা যে ফিনাইল মিথক্সিথাইল মার্কিউরিক অ্যাসিড, মিথক্সিথাইল মার্কিউরি ক্লোরাইড অথবা ফিনাইল মার্কিউরি অ্যাসিটেট, এই সমস্ত যেগুলো আমার বিশেষ করে জৈব মার্কারি জাতীয় ওষুধ আছে, সেইগুলো আমরা জেনারেলি এই কন্দ জাতীয় আলু বা বিভিন্ন যে ভেজিটেটিভলি প্রোপাগেটেড যে সমস্ত প্লান্ট মেটেরিয়াল আছে সেগুলোকে শোধন করি। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমরা 2 গ্রাম প্রতি লিটার জল ওই হিসেবে দিই। তো 50 লিটার জলে যদি আমরা 100 গ্রামের প্যাকেটে একটা ওইরকম ওষুধ দিই, মিথক্সিথাইল মার্কিউরি ক্লোরাইড, তো যেটাকে আমরা বাজারে অ্যাগালল 6 বলে পাওয়া যায়, তো সেখানে আমরা কি করব, বড় জোর 1 থেকে 1.5 মিনিট আমরা কাঠ টিউবারগুলোকে ডোবাবো। ডোবানোর পর সেটা তুলে নিয়ে জলটা ঝারিয়ে নিয়ে শুকিয়ে নেবো। আগের দিন করতে হবে ট্রিটমেন্টটা, তারপর শুকিয়ে নেওয়ার পর আমরা বপন করতে পারবো। একদিন আগে করলেই হয়ে যাবে, বপন করতে পারবো। আর তারপরে বপন করার পর যখন চাষের সময় কি ধরনের সার দেওয়া দরকার বা আগাছাকে কিভাবে নির্মূল করা যেতে পারে? খুবই ভালো প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে আমরা জানি আলু মানে খুবই সাংঘাতিক, মানে ভোরাসিয়াস ফিডার অফ ফার্টিলাইজার। তো এখানে ব্যাপার হচ্ছে প্রচণ্ড সার খায়। সেই জন্য আমরা আমাদের যে গভর্নমেন্ট রেকমেন্ডেশন, যেখানে 200-150 নাইট্রোজেন এবং আপনার ফসফরাস পটাশিয়াম যে রেকমেন্ডেশন ডোজ, সেইটাকেই আমরা হেক্টর প্রতি ফলো করার জন্য চাষিদেরকে সুপারিশ করব। এছাড়াও আমরা মূল সার হিসেবে আমরা অর্ধেক নাইট্রোজেন, পুরোপুরি ফসফরাস এবং পটাশটা দিতে বলবো, যাতে করে আমার প্রাথমিক যে গ্রোথ সেটা খুব ভালো হয়। আর তার পরবর্তী পর্যায়ে একটা জিনিস দেখতে হবে আমাদের, বিশেষ করে জিঙ্ক সালফেট 25 কেজি প্রতি হেক্টর, ম্যাগনেসিয়াম সালফেট 25 কেজি প্রতি হেক্টর, এছাড়াও কপার সালফেট 10 কেজি, তারপর আপনার ফেরাস সালফেট 10 কেজি, মানে তারপর হচ্ছে আপনার সোডিয়াম মলিবডেট, যেটাকে মলিবডেনাম বলছি, সেইটা 10 কিলো প্রতি হেক্টর, এবং বোরাক্স যেটা বোরন যেটাকে বলছি সেটা ওখান থেকে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো সেগুলো কিন্তু আমাকে সয়েলের মধ্যে দিতে হবে। না দিলে কিন্তু কি হয়, আমরা স্প্রে করেও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারি, তাতে কিন্তু আমার যে ঘাটতি সেটা কিন্তু মিটবে না। এবং বিশেষ করে নিউট্রিশন, আলু ধরার যে ব্যাপারটা, আমরা তো ধরুন যখন চাষটা করছি তখন তো আমার যেখানে ইল্ড পটেনশিয়ালিটি যেখানে আমার 250 থেকে 350 কুইন্টাল পার হেক্টর, আমি নিশ্চয়ই 350 বা তার উপরটাই চাইবো, বেশিটা চাইবো, যাতে করে, কারণ যেহেতু এটা মোস্ট রেমুনারেটিভ ক্রপ। আর আগাছাকে কিভাবে নির্মূল করা যেতে পারে? আগাছাটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমার আলুর জমিতে আমরা জেনারেলি যে পদ্ধতিতে বপনটা করি, রিজ অ্যান্ড ফারো মেথডটাই ফলো করা হয়, যেখানে আমার একটা মানে রিজ থাকবে, মানে পুরোপুরি উঁচু জায়গা থাকবে, তার নিচে আমাদের বিভিন্ন সময় আর্দিং আপ যখন আমরা করবো, মাটি যখন আমরা তুলবো, তখন সেটাকে আমরা ফারো বলছি, তার মধ্যে দিয়ে জলসেচনটা করা হয়। তো তার প্রথমে যখন আমরা আলুটা বসাচ্ছি সেই সময়ে যদি আমরা একটা প্রাথমিক মানে প্রি ইমার্জেন্সি একটা আগাছানাশক দিতে পারি তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে যে সমস্ত আগাছাগুলো আছে আর কি, যেমন আপনার হাজারদানা, তারপরে
আপনার জংলি পালং এবং নানা রকমের যে শীতকালীন যে সমস্ত আগাছাগুলো আছে, দূর্বা মুথা থেকে শুরু করে কৃষ্ণনীল বা বথো শাক বা বেথো শাক যেটাকে বাথুয়া বলছি, সেগুলো করার জন্য আমরা যদি পেন্ডিমিথালিন বা ওষুধটা যদি দিতে পারি, তাহলে আপনার কিন্তু মোটামুটি প্রতি বিঘা প্রতি যদি আমরা 450 ml করে দিতে পারি, তাহলে কিন্তু ওই আগাছাগুলো আছে। আর আলু চাষের ক্ষেত্রে আমাদের সময় ভীষণই কম, আমি শুধু আপনার কাছে এইটুকু প্রশ্ন যে জলের পরিমাণ কিরকম দরকার? জল দেখুন, জলটা আমাদের জেনারেলি যদি খুব হেভি সয়েল হয় তাহলে আমরা 15 দিন অন্তত দেবো সেচ, আর যদি খুব লাইট সয়েল হয় আমরা 10 দিন অন্তত দেবো। আমরা জেনারেলি 5 থেকে 7টা ইরিগেশন আমাদের দিতেই হবে খুব কম করে। আচ্ছা আচ্ছা। আর আমার শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আলুর গুদামজাতকরণ পদ্ধতিটা কি, মানে কিভাবে স্টোরেজে নিয়ে যাওয়া উচিত, খুব সংক্ষেপে আমাদের যদি বলেন। হ্যাঁ, আলু জেনারেলি আমরা প্রথমে হচ্ছে যে যখন হারভেস্ট করবো তার আগে আমরা একটা আগাছানাশক দিয়ে দেবো। আগাছানাশকটা আমাকে দিতে হবে এই কারণে, ডিহালমিং বা ডিটপিং যাই বলুন না কেন, ওইটাকে করে দিলে আমার সুবিধা হচ্ছে যে ছালটা মোটা হবে, লেন্টিসেলটা ভালো হবে। এবং তারপর আলুটা যখন আমরা তুলে নেবো, ভালো করে ধুলো টুলো যেগুলো থাকবে সেগুলো ভালো করে ঝেড়ে গ্রেডেশনটা আমরা করে নেবো, কারণ ভালো গ্রেডেড আলু যদি থাকে সেখানে দামটা ভালো পাওয়া যায়। এবং স্টোরে দেওয়ার আগে আমরা যে বস্তায় গুদামজাত করব সেই বস্তার মধ্যে প্রভূত হাওয়া চলাচল যাতে করে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যদি একটা বোরিক অ্যাসিড ট্রিটমেন্ট যদি করে দিই, সেখানে যদি 1% বোরিক অ্যাসিড ট্রিটমেন্ট করে দিই, তাহলে দেখা যায় যে সমস্ত মানে প্রবলেমটা সলভ হয়। এছাড়া যখন আমি বস্তায় প্যাকেট করব তখন আমাকে দেখতে হবে যে কোনো দেদো আলু বা দাগ লাগা আলু বা পচা আলু, অন্য কোনো হয়তো ঘুরঘুরে বা গুবরো পোকায় খেয়েছে এরকম ধরনের আলু, এগুলোকে আমরা জেনারেলি ডিসকার্ড করে দেবো। অনেক সময় কোনো আলু হয়তো শ্রিঙ্কেজ হয়ে গেছে, সিভিল্ড হয়ে গেছে, এটা কেন, মানে এটা হলে যাতে অন্য আলুগুলো নষ্ট না হয়ে যায়, আপনার অন্য আলুগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই দিকটা আমাদের সেগুলো বাদ দিয়ে স্টোর করাটা প্রয়োজন করতে হবে। এবং স্টোরিং কন্ডিশনটা সবসময় আমরা চাইবো যে সবসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের স্টোরটা করতে হবে, তাহলে কিন্তু আলুটা সবচেয়ে ভালো হবে। আদারওয়াইজ আলুর মধ্যে যে মানে সুক্রোজ কন্টেন্টটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাবে আর কি। ডাইভার্ট হয়ে গেলে আলুর কোয়ালিটি খারাপ হবে, লাস্টে আলু খেতে খারাপ হবে, এবং পরবর্তী পর্যায়ে যখন আলুটা আমরা অন্য কাজে ব্যবহার করব তখন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না আর কি। আচ্ছা, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শস্য নিয়ে আজকে আলোচনা করলাম, এমনই একটা খাবার যেটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে চলেই না প্রায় বলতে গেলে। তো এই আলোচনার মধ্যে থেকে আমি জানি যে আমি নিশ্চিত যে চাষি ভাইরা উপকৃত হবেন, এবং তারাও আপনি যেভাবে বললেন, আমাদের সময়টা যদিও খুব কম ছিল, যাই হোক যেভাবে আপনি বললেন তারা যদি সেভাবে আলু চাষ করেন, এবং সবথেকে বড় ব্যাপার যেটা উনি বললেন স্টোর করা বা গুদামজাত পদ্ধতিটা কি হওয়া উচিত, এইটা যদি ঠিকমতো মেনে চলা যায় তাহলে সকলেই লাভবান হবেন। আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারি এই কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। এখন আমরা পয়রা চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পয়রা চাষ পদ্ধতির সঙ্গে আমাদের অর্থনৈতিক বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেখানে চাষের ক্ষেত্রে দিনে দিনে খরচ আরও বেড়েই চলেছে, এবং বিজ্ঞানীরা, চাষি ভাইরা সকলেই চেষ্টা করছে এই খরচ কিভাবে কমানো যেতে পারে, কিভাবে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে এই অর্থনৈতিক বিষয়টি আরও শক্ত করা যেতে পারে। তো সেই রকমই একটি পদ্ধতি হচ্ছে এই পয়রা চাষ পদ্ধতি। আজ আমরা এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন নিখিলেশ পাণ্ডে, প্রাক্তন উপ কৃষি অধিকর্তা, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে এই বিষয়ে জানার জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইছি যে এই পয়রা চাষ পদ্ধতিটি কি, মানে পয়রা চাষ পদ্ধতি বলতে আপনি কি বোঝেন? সাধারণত আমন ধান থাকা অবস্থায়, যখন জমিতে আমন ধান আছে সেই অবস্থাতে ফসলের বীজ ছড়িয়ে দেওয়াকেই পয়রা চাষ বলে। আচ্ছা, এখন পয়রা চাষ সাধারণত ডাল শস্য
বা এটা অ্যাকচুয়ালি রবি মরশুমে ভালো হয়, ঠিক আছে। তো পয়রা চাষ করলে ধানের জমিতে মানে কখন আপনি পয়রা চাষটা করবেন, যখন ধান আছে, ধানটা ম্যাচিওর হয়ে এসছে এবং জমিতে রস আছে, সেই সময় আপনার খেসারি, আপনার মসুরি এগুলোকে মানে ছড়িয়ে দেওয়া হয়। তারপর যখন ধান পেকে ধানটা উঠে যায়, তখন আপনার পরবর্তী ফসল হিসাবে এইটাকে আমরা এর একটা আলাদা ফলন পাই, যেমন খেসারি বা মসুরি। এবার একটা জিনিস দেখা যায় যে খেসারিতে আপনার লতানে গাছ, তো গাছগুলো জমি থেকে ধানের সঙ্গে যখন ধান কাটা হয় তখন কিছু ডগাগুলো কেটে যেতে যায়, তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, বরং গাছের ভালোই হয়, গাছগুলো আরও মানে বুশি হয়, মানে ঝাপড়া হয়, তাতে ফলনের কোনো রকম হেরফের হয় না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চাষ করলে তাহলে আমরা ধানের পরে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একটা খেসারি পাচ্ছি। এতে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে জমির উর্বরতা শক্তি বাড়ে। কারণ হচ্ছে যে ওই যে আপনার ডাল শস্য, এর শিকড়ে আপনার নডিউল ব্যাকটেরিয়া আছে, সেগুলো নাইট্রোজেন ফিক্সেশন করে। তাছাড়া আমাদের যে ডাল শস্যের যে অভাব, আমাদের পশ্চিমবঙ্গে যে ডাল শস্যের অভাব আছে, সেই মানে এবং প্রোটিন, তার সঙ্গে যে মানুষের মানে খাওয়ার জন্য যে প্রোটিনের প্রয়োজন, সেই প্রোটিনটাও কিন্তু মানে এর সঙ্গে আমাদের যুক্ত হয়। মানে আমরা এই ডালটা পেলে পরে সেটা তো মানুষই খায় ন্যাচারালি, এই প্রোটিনটা আমরা আলাদাভাবে মানুষের মানে মানব সমাজকে দিতে পারি। কিন্তু একটা অসুবিধা হয়ে দাঁড়িয়েছে যে দীর্ঘদিন ধরে আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্টে মেনলি আমাদের এই যেসব জায়গায় যেসব জমির অবস্থান অনুযায়ী চাষি ভাইরা কিন্তু জানেন কোন জমিতে পয়রা চাষ করতে হবে, কিন্তু ওই আপনার খেসারিতে টক্সিন থাকার জন্যে এই চাষটা আমাদের এই বীরভূম জেলাতে মেনলি, বা বীরভূম জেলা কেন অন্যান্য সমস্ত জেলাতেই মানে তেওড়া চাষের যে মানে চাষের যে পপুলারিটিটা, মানে যে আগে সবাই আপনার ধরুন যে জমিতে পয়রা চাষ করা যেত সেখানে আপনার মানে তেওড়া ছড়িয়ে দিতেন বীজ, কিন্তু সেটা কমে যায়। এই কমে যাওয়ার মেনলি কারণ হচ্ছে আমরা আমাদের মানে ক্যাম্পেইন যে এখানে টক্সিন আছে, যা হোক টক্সিনের জন্য এখন কিন্তু অনেকগুলো ভ্যারাইটি বেরিয়েছে। যেমন ধরুন ওই টক্সিন খুব মিনিমাম আছে যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, যেমন হচ্ছে নির্মল 9, তারপর আপনার বয়েল 212, LNG 136, LNG 136, এই ভ্যারাইটিগুলো এই যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু টক্সিনের পরিমাণ কম এবং আপনি পয়রা ক্রপ হিসাবে আপনি এটাকে চাষ করতে পারেন, তাতে চাষি ভাইরা লাভবান হবেন। আচ্ছা, এখানে কি দীর্ঘমেয়াদী ফসল চাষ করার পরিকল্পনা কৃষক বন্ধুরা করতে পারেন? না, এখানে কিন্তু পয়রা চাষ হচ্ছে মেনলি রবি সিজনে করতে হবে, এবং এই রবি সিজনে করার জন্যে আপনার যে স্বল্প মেয়াদি 90 থেকে 100 দিনের মধ্যে যেসব ক্রপ উঠবে সেগুলোকেই করা সম্ভব। যেমন ধরুন আপনার ছোলার সঙ্গে তিসি, মসুরের সঙ্গে তিসি, ছোলা সর্ষে, তিসি প্লাস বাকলা। আমি মুর্শিদাবাদ জেলায় যখন চাকরি করি তখন আমি দেখেছি মুর্শিদাবাদ এবং পার্ট অফ মালদা কিছুটা, সেখানে আপনার তিসি প্লাস বাকলা এই দুটো খুব একসঙ্গে চাষ হয়। কারণ বাকলাটা আপনারা শুনেছেন কিনা জানি না, বাকলা হচ্ছে একটা ডাল জাতীয় শস্য, সেটা আপনার ডাল করেও খাওয়া যায়, চাষি ভাইরা বা আমাদের সাধারণ মানুষরা ওগুলো বেটে খায় বা ভেজে নিয়ে করে খায়, এটা খুব প্রোটিনিয়াস ইয়ে। তো এই দুটো চাষ কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশ মানে গাঙ্গেয় পলিমাটি অঞ্চলের অনেকটা অংশকে জুড়ে এই চাষটা কিন্তু হয়। এখানে এই চাষটা কিন্তু খুব পপুলার চাষ। আবার আমন ধান প্লাস গোখাদ্য হিসাবে যদি আমরা লুসান চাষ করা যেতে পারে। তুলো প্লাস বারসিম এটারও চাষ করা যেতে পারে। আমন ধান প্লাস ধনে খেসারি আমরা চাষ করতে পারি অ্যাজ এ পাইডোক্রপ হিসাবে। আবার আখের সাথেও নানা রকমভাবে কিন্তু অনেক ফসলের চাষ করা যায়। যেমন ধরুন মানে এই আমাদের কার্তিক অঘ্রাণ মাসে যে আখটা আমরা চাষ করি, সেই চাষের পরবর্তী মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যেন দুটো লাইনের যে ডিস্ট্যান্স সেটা যেন 6 ইঞ্চি ফাঁক থাকে। এই ফাঁকটা রেখে যদি পরবর্তী যে জমিটা আমার পড়ে থাকে সেখানে যদি আমরা মানে শীতকালীন সবজি মানে ঢ্যাঁড়স আপনার মানে তারপরে আপনার ঢ্যাঁড়স, ধনেপাতা বা সিজনাল যেগুলো বরবটি, এগুলো মানে বরবটিটা হবে না ঠিক, কিন্তু মানে সিজনাল যেসব আমাদের আছে সেগুলো আমরা অনেকাংশে চাষ করতে পারি। কারণ এই যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটার জন্যে আমাদের যে ধরুন এই জায়গাটা তো আমাদের কোনো ফসল দিচ্ছিল না, এই ফসলটা মানে এই যে ফসলটা আমরা পাচ্ছি এক্সট্রা, সেই জায়গাটাকে আমরা তাহলে আমার জমির প্রপার ইউটিলাইজেশন হচ্ছে। এবার হয়তো মানে প্রশ্ন উঠতে পারে যে এই যে
এতে কি আখের কোনো ক্ষতি হবে, বা এর সঙ্গে যে বাকলার সঙ্গে যে তিসি লাগাচ্ছে তিসির কোনো ক্ষতি হবে? মানে এতে তিসির ক্ষতি হয় না, বরং ভালো হয়। কারণ হচ্ছে যদি আপনি আখ চাষের সঙ্গে প্রপার মানে ফার্টিলাইজার ডোজ মানে সারটা যদি ঠিক মতন দেন, এবং আপনার হচ্ছে রাসায়নিক সার এবং জৈব সারের যদি প্রয়োগ ঠিক মতো হয়, তাহলে পরে কিন্তু আপনার আখ চাষের কোনো এফেক্ট তো হবেই না, বরং আপনার এই চাষগুলোতে আপনার জমির উর্বরতা শক্তি বাড়বে, এবং আপনি একটা চাষি ভাই যে চাষ করবেন তিনি একটা এক্সট্রা ফসলও পাচ্ছেন, তার সঙ্গে সে লাভজনক জায়গাতে পৌঁছাতে পারছেন। ধরুন আখে কোনো কারণে একটা শস্য মার খেয়ে গেল, তাহলে পরে আপনি পার্শ্ববর্তী যে জায়গাটার থেকে যে আপনি ফসলটা পেলেন তাতে আপনার লাভবান হল। এই যে জায়গাগুলো, এর জন্য আমরা দেখছি যে বর্তমানে যদি আমরা মিক্সড ক্রপিং বা যদি পয়রা ক্রপের চাষ মানে চাষি ভাইরা অনেকেই ছেড়ে দিয়েছেন, কিন্তু চাষি ভাইরা যদি এই পয়রা ক্রপের চাষটাকে ঠিক মতনভাবে করেন তাহলে পরে কিন্তু চাষি ভাইরা লাভবান হবেন। আচ্ছা, এটাই আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আপনি বললেন যে মাটি কি মানে উর্বরতা কতটা হচ্ছে, এবং হ্যাঁ উর্বরতা বাড়ে, তার কারণটা হচ্ছে কি জানেন, আপনি যখনই কিভাবে বাড়ছে আর কি, মানে মাটিতে যখনই আপনি ধরুন একটা মেন ক্রপ লাগাচ্ছেন, যেমন ধরুন আপনি আখ লাগালেন, আখের যে ফার্টিলাইজার সেটা আপনি দিচ্ছেন, যেটা মানে অ্যাকুরেট ডোজ হিসাবে আপনি মানে গোবর সার থেকে আরম্ভ করে জৈব বা কেঁচো সার বা আপনি রাসায়নিক সার যেটা আখের প্রয়োজন সেটা আপনি জমিতে ব্যবহার করলেন আখ চাষটাকে তুলে নেওয়ার জন্য। এবার হয় কি, যদি আপনার সমস্ত ফার্টিলাইজারটাই কিন্তু মানে চাষ যখনই আপনি লাগালেন সঙ্গে সঙ্গে গাছ কিন্তু সেটা পেতে পায় না। এবার যদি আপনি তার সঙ্গে এক্সট্রা গাছগুলো লাগান, তার সঙ্গে এবার যদি আপনি ফার্টিলাইজারটাকে অল্প পরিমাণে ভাগ করে নেন, তাহলে পরে ওই জমির জন্য যে পরিমাণ দিয়েছেন তার সঙ্গে যে এক্সট্রা যে আপনি ফসলটা পাচ্ছেন, সেই ফসলটা যদি ডাল জাতীয় শস্য হয় তাহলে আপনার এমনিতে লাভ, কারণ নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে। যদি আপনি অন্য সবজির চাষ করেন তাহলে পরেও আপনার সেখানে গোটা তিনেক আপনার লাভজনক আছে। যেমন ধরুন এক হচ্ছে সেখানে জমি পরিষ্কার থাকবে, কারণ আপনি জমিতে চাষ করছেন, সেই জমিগুলোকে পরিষ্কার রাখা, আগাছা দমন হয়। 2 নম্বর হচ্ছে আপনার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, কারণ আপনি ওই যে গাছগুলো লাগিয়েছেন সেগুলোকে মানে খুঁড়ে দেওয়া বা তার জল দেওয়া, তাতে আপনার যে মেন ক্রপ যেটা আখ সেটা কিন্তু লাভবান হচ্ছে। তারপরে আমরা একটা জায়গা থেকে এক্সট্রা ফসল পাচ্ছি, মানে একই জমির থেকে 1 বিঘে জমির থেকে আমি আখ তো পাচ্ছি, প্লাস আমি অন্যান্য যে ফসলগুলো ওর সঙ্গে সাথী ফসল হিসাবে লাগিয়েছি সেগুলোর থেকে আমরা মানে কৃষক বন্ধু অনেকটা ক্ষেত্রেই অর্থনৈতিক দিকটা আরো লাভজনক অবস্থায় আসবে। তো সেই জন্য আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টাইমিংটা, চাষি ভাইরা জানেন কোন জমিতে মানে কখন পয়রা ক্রপ চাষ করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্বল্প মেয়াদি, মানে 90 থেকে 100 দিনের যেসব ক্রপ সেইগুলোকে কিন্তু পয়রা ক্রপ হিসাবে আপনাদের নির্বাচন করতে হবে। আচ্ছা, এই নির্বাচনের জায়গায় যদি কোনো আপনি লং ডিউরেশন বা দীর্ঘমেয়াদী যদি কোনো ফসলের চাষে যান তাহলে কিন্তু আপনি কোনোভাবেই লাভ করতে পারবেন না, কারণ সেই ফসলটা ঠিক মতন জায়গাতে পৌঁছাতেই পারবে না। কিন্তু যদি আপনি এই স্বল্পমেয়াদী 90 থেকে 100 দিনের মধ্যে যেসব ফসলগুলো আমাদের ওঠে সেগুলো যদি চাষ করেন তাহলে পরে কিন্তু আপনি লাভবান নিশ্চয়ই হবেন। আর কোন রকম রোগ পোকার আক্রমণ হতে পারে কি? রোগ পোকার আক্রমণ তো গাছ থাকলেই রোগ পোকার আক্রমণ হবে, কিন্তু সেই রোগ পোকার আক্রমণকে যেমন আমরা পেস্ট ম্যানেজমেন্ট বা আমরা যে এগুলো করি সেইগুলোর জন্য আমাদের তাহলে কৃষক বন্ধুরা কি কি প্রয়োগ করবেন? হ্যাঁ, যে ফসলে যে রোগ বা যে পোকা লাগবে সেই রোগ এবং সেই পোকাকে সেইভাবে মানে যে রোগটা লেগেছে তার ওষুধ এবং যে পোকা লেগেছে তার ওষুধ সেটা তো উনি প্রয়োগ করবেনই। সেসব জায়গায় ঠিক মানে যেমন চাষ চলছে সেটা চলবে, কিন্তু আমাদের বর্তমান অবস্থায় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের আবহাওয়ার অত্যন্ত পরিবর্তন। এটাই আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আবহাওয়া যেভাবে পরিবর্তিত হচ্ছে তো তার সঙ্গে সঙ্গে কি কৃষক বন্ধুরা এই পয়রা ক্রপ পদ্ধতি অনুসরণ করে চললে ভালো মানে লাভবান হবেন? মানে 100% আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাতে চাষি ভাইরা লাভবান হবেন। কারণটা হচ্ছে যে আমাদের এখন যা বর্তমান আবহাওয়া পরিস্থিতি তাতে ধরুন বৃষ্টিপাতের ঠিক মতো নিয়মিত বৃষ্টিপাত নয়, কখনো খরা চলছে, কখনো অতিবৃষ্টি চলছে। সেই জন্যে এই জিনিসগুলোকে মাথায় রেখে যদি আপনি মানে পয়রা ক্রপের দিকে যান তাহলে পরে চাষি ভাই একটা ফসলে যদি কোনো রকমভাবে কোনো মানে ক্ষতিগ্রস্ত হন তাহলে তার সঙ্গে যে ফসল থাকছে সেই ফসলে কিন্তু তিনি লাভজনক অবস্থায়
মানে আসতে পারবেন, মানে যাতে করে তার অর্থনৈতিক ক্ষমতাটা মানে কোনোভাবেই মানে হাম্পার না হয়, সেই জিনিসটাকে আমরা এখন কৃষি বিজ্ঞানীরা দেখছেন এবং আমরাও নিজেরা যারা চাষের সঙ্গে যুক্ত আছি তারা আমরা কিছু কিছু চাষি ভাইদেরকে এই পদ্ধতি অবলম্বন করেই দেখা গিয়েছে যে এগুলোতে কিন্তু অত্যন্ত লাভজনক। আচ্ছা, এই যে আবহাওয়া যেটা পরিবর্তন হলো, মানে ওনারা কিভাবে আরো বেশি ভাবে লাভ পেতে পারেন? মানে এই তো আপনার যদি লাভ আবহাওয়ার পরিবর্তন, যেমন যখন বৃষ্টি হচ্ছে, অতিবৃষ্টি বা খরা হচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে, তো জল সেচ ব্যবস্থা বা কি ধরনের ব্যবস্থা অবলম্বন করে কৃষি ভাইরা আর কি পয়রা ক্রপ পদ্ধতি অবলম্বন করতে পারবে? দেখুন, মানে যখনই কোনো চাষি ভাই তার চাষ করেন তখন কিন্তু তিনি তার মানে ক্রপটাকে বাঁচাবার জন্যে জল, যেরকম যে ক্রপ করেন, যেটা যদি ড্রাই মানে ফার্মিং হয় তাহলে তিনি তার একটা ব্যবস্থা করেন। গম হলে 4টে সেচ লাগবে, মানে ধান হলে মানে 1 থেকে 1.5 ইঞ্চি জল ধরে রাখতে হবে। এগুলো যেমন আছে সেরকম চাষি ভাই মাথায় রেখেই এই সব জমিতে চাষ করেন। আমি সেই জন্য বারবারই আপনাকে বলছিলাম, সেটা হচ্ছে যে জমির অবস্থান অনুযায়ী এবং মানে জমির মানে কোন জমিতে কোন ফসল ঠিক মতো হবে সেটা চাষি ভাইরা জানেন এবং সেই অনুযায়ী যেন তিনি চাষ করেন। মানে ধরুন একদম খুব লো ল্যান্ড যেখানে প্রচুর জল জমে আছে, মানে ধানের পট ফরমেশন হয়েছে বা মানে যখন ফুল এসে গেছে তখনও জল দাঁড়িয়ে আছে, সেখানে নিশ্চয়ই পয়রা ক্রপ চাষ হবে না, মানে খেসারি চাষ হবে না। যেসব জায়গায় জল ঠিক মতন মানে চাষের ঠিক মতো নিয়ে আছে এবং মানে আপনার যে জমিগুলো যেখানে উর্বরতা এবং তার আবহাওয়ার মান, মানে যেমন ধরুন মাটিতে রস থাকার যে পরিমাণ সেটা যখন ঠিক থাকবে তখন কিন্তু আমরা এইভাবে জমিকে সিলেক্ট করে নিয়ে আমরা পায়রা চাষে যেতে পারি। আমি অন্তত কৃষি বিভাগের তরফ থেকে বা অন্যান্য এর থেকে চাষি ভাইদের অনুরোধ করব, আপনারা পয়রা চাষের দিকে এগিয়ে যান, তাতে করে আপনার কিন্তু আপনি ফসলের দিক থেকে এবং আপনার অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। অসংখ্য ধন্যবাদ আজকে এ বিষয়ে নানান রকম ওপিনিয়ন দেওয়ার জন্য। আর আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা আজকের এই আলোচনা থেকে অবশ্যই এই পয়রা ক্রপ পদ্ধতিটিকে বেছে নেবেন জমিকে উর্বর করার জন্য এবং পরবর্তী ভবিষ্যৎকালে আরও বেশি লাভবান হওয়ার জন্য। হ্যাঁ, কি করি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আজকে পয়সা উসুল করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।